গণতন্ত্র কাকে বলে সংজ্ঞায়ন করতে হলে গণতন্ত্র কাকে বলে আব্রাহাম লিঙ্কন তিনি বলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। যে ডেমোক্রেসি বলা হয় বা গণতন্ত্র বলা হয় জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। এখানে আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেক বড় একটা কুপুরি কথা আছে। সেটা হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার। আর আমরা যদি পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলার দিকে, আয়াতের দিকে তাকাই, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা। কিন্তু গণতন্ত্রের যে মূল অধ্যায়, গণতন্ত্রের যে কথা, সেটা হচ্ছে যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। তো আমরা সামনে যদি আগাই যে গণতন্ত্রটা কেন আসলো, গণতন্ত্র কেন প্রতিষ্ঠিত হলো, গণতন্ত্র কখন প্রতিষ্ঠিত হলো, তাহলে আমরা গণতন্ত্রকে সর্বপ্রথম তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে সর্বপ্রথম গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পঞ্চম শতকে এথেন্সে এটা সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়। এটাকে প্রতিষ্ঠিত করেন ক্লেস্থেনিক। আমরা অনেকেই জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এরিস্টটল, প্লেটো, কিন্তু এটা না। প্রথম প্রাচীন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেন ক্লেস্থেনিক। কিন্তু এরিস্টটল এবং যে প্লেটো, এরা দুজন হচ্ছে যে গণতন্ত্রের একটা দর্শন আছে, এই দর্শনের তারা ভিত্তি করে। গণতন্ত্রের যে ভিত্তি, মূল কথা, মূল থিওরি, এগুলোকে তারা দাঁড় করিয়েছে। কিন্তু মূল যে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে ক্লেস্থেনিক। আর প্লেটো এবং এরিস্টটল এই দুজন হচ্ছে দুইজন দার্শনিক। তারা ওই সময়ের দার্শনিক ছিল। তারা গণতন্ত্রের যে মূল একটা থিওরি সেটাকে তারা দাঁড় করিয়েছে। এটা হচ্ছে প্রাচীন যুগের গণতন্ত্র। প্রাচীন যুগের গণতন্ত্রটা কীরকম ছিল, সেটা হচ্ছে যে নগরকেন্দ্রিক ছিল। সেরকম বড় রাষ্ট্রকেন্দ্রিক ছিল না, ছোটো ছোটো নগরকেন্দ্রিক। সেটা এরকম থাকতো যে নগরের যে একজন প্রধান থাকতো, ওই প্রধান একটা অ্যাসেম্বলি ডাকতো বা লোকজনকে ডাকতো, ডাকার পর তারা পরামর্শ করতো, পরামর্শের ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত উপনীত হতো, সেটাকে গণতন্ত্র বলা হতো। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখছি যে পঞ্চম শতকের পর ষষ্ঠ শতক, সপ্তম শতকের শুরুতে বা ষষ্ঠ শতকের শেষের দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর এখানে একটা কথা, আমরা যদি মানুষকে জেনারেল যারা রয়েছে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনি একটু গণতন্ত্র সম্পর্কে বলেন, তাহলে সে হয়তো প্রাচীন যুগে যাবে, নয়তো আধুনিক যুগে যাবে। যে মাঝের একটা স্পেস, যে সপ্তম শতক থেকে শুরু করে 13 শতক পর্যন্ত, এই সময়টা তারা স্ক্রিপ্ট করে আসবে। তা এখন যদি আপনি প্রশ্ন করেন যে ভাই এই সময়টাকে আপনি স্ক্রিপ্ট করে আসলেন কেন, তখন তার কোনো জবাব থাকে না। এখন আমরা বলবো এই যে মাঝের সময়টা, এই মাঝের সময়টা কোন গণতন্ত্র ছিল, এই সময় কোন শাসন ব্যবস্থা চলতো। এই সময় সরাসরি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সপ্তম শতাব্দীতে আসলেন, সপ্তম শতাব্দীতে আসার পর তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর একটা স্টেটমেন্ট তৈরি করলেন। স্টেটমেন্ট তৈরি করার পর যখন তিনি রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন, তখন তিনি কীভাবে রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন? তখন কি কোনো গণতন্ত্র ছিল? না, তখন কোনো গণতন্ত্র ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত যে নিয়ম নীতি ছিল সেটাকে তিনি বাস্তবায়ন করেছেন। এবং 1350 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিন, তারপর আব্বাসী খিলাফত, উসমানী খিলাফত, অটোমান সাম্রাজ্য, সবাই কিন্তু এই শুরা ব্যবস্থা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবস্থা রেখে গিয়েছেন, এটাকেই সবাই প্রায়োরিটি দিয়েছেন। সবাই এটা প্রত্যেক জায়গায় এস্টাবলিশ করেছেন, সব জায়গায় এটা তারা পরিচালনা করার চেষ্টা করেছেন। কিন্তু এদের দীর্ঘ একটা সময় আমরা দেখলাম এখানে ইসলামী শরিয়া চলল। এই দীর্ঘ সময়টা পৃথিবীর অনাগত সময় এবং আগত সময়ে এরকম কেউ কোনো দিন গণতন্ত্র দিয়ে সোনালী অতীত নিয়ে আসতে পারবে না, যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে। এটা আমি একটু পরে বলবো। তারপর যখন আধুনিক যুগ চলে আসলো 16 শতকে আধুনিক যুগ চলে আসলো, তখন আধুনিক গণতন্ত্রটা কিভাবে চালু হলো বা আধুনিক গণতন্ত্রটা কিভাবে আমাদের মাঝে আসলো, সেটা একটা ভিন্ন আলাপ। সেটা হচ্ছে আমাদের মাঝে বা আমরা দেখছি যে বণিক যারা রয়েছে, বণিকদের মাধ্যমেও অনেকটা আমরা জানি ইসলাম আমাদের মাঝে আসছে। ঠিক তেমনই গণতন্ত্রটাও বণিকদের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় এস্টাবলিশ হয়েছে বা প্রত্যেকটা জায়গায় এটা সম্প্রসারিত হয়েছে। সেটা কীভাবে? যে প্রাচীন যুগে দুই ধরনের লোক থাকতো। একটা হচ্ছে হয়তো রাজা অথবা জমিদার। রাজা, জমিদার, আর নিচু শ্রেণীর যারা থাকতো তারা হচ্ছে কৃষক, মজুমদার বা উৎপাদক, এরকম লোক থাকতো। দুই শ্রেণীর লোক থাকতো। তারা সেখানে গণতন্ত্র এইভাবে করতো। রাজা বা যারা জমিদার ছিল তারা কোনো নিয়মনীতি দিলে সেটা তারা বাস্তবায়ন করত। কিন্তু আধুনিক যুগে আসার পর মানুষ বা আমাদের লোকজন তিন ধরনের স্টেপে চলে যায়। একটা হচ্ছে রাজা বা জমিদার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যবসায়ী, তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে কোনো উৎপাদক, জমিদার, উৎপাদক যারা কৃষক শ্রেণীর লোক। এখানে কথা হচ্ছে যে আধুনিক যুগে গণতন্ত্রটা এরকমভাবে আসছে, যখন ওই সময় শিল্প বিপ্লব হয়েছে, ওই সময়
রেনেসা হয়েছে, এই রেনেসার যুগে নতুন নতুন চিন্তা মানুষ করতে শুরু করলো। নতুন নতুন চিন্তাগুলো কীরকম ছিল, যখন মানুষকে আগে জিজ্ঞাসা করলে বলা হতো যে ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, আপনি ভবিষ্যতে কী হতে চান, সে বললো যে আমি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চাই। কিন্তু পরবর্তীতে রেনেসা যখন আসলো, নতুন নতুন চিন্তা জাগ্রত হলো মানুষের মনে, তখন যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি ভবিষ্যতে কী হতে চান বা আপনার লাইফস্টাইল কী, সে তখন তার ক্যারিয়ারের কথা বলতে থাকে। আধুনিক যুগটা যখন আসে, আধুনিক যুগে আমরা দেখতে পাই যে ক্রুসেড যুদ্ধ হয়, তারপর বিশ্বযুদ্ধ হয়। এই সময় কিন্তু ধর্মকেন্দ্রিক যে ইয়েটা ছিল, যে জমিদার এবং রাজা এরা চলতো ধর্মকেন্দ্রিক। পোপ যেটা বলতো রাজা সেটা শুনতো, পোপ যেটা বলতো জমিদার সেটা শুনতো। তো এই সময় ব্যবসা যেরকম ওই সময় আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার, ইন্ডিয়া আসে, এরকম যখন নতুন আমেরিকা আবিষ্কার হলো, নতুন কলম্বাসের মাধ্যমে আমেরিকা আবিষ্কার হলো এবং ভারত ইন্ডিয়া আবিষ্কার হলো, তখন কিন্তু ব্যবসার একটা বিশাল সম্পর্ক জারি হয়। এই ব্যবসার সম্পর্ক জারি হওয়ার সময় যারা পোপ যখন কোনো নিয়মনীতি দিত, তখন রাজা এবং জমিদার সেটাকে গ্রহণ করত এবং সেই অনুযায়ী তারা নিয়মনীতিকে নির্ধারণ করত। কিন্তু ব্যবসায়ীরা এটা বলল যে না, যে রাজা কই থেকে নিয়মনীতি নির্ধারণ করে, যে পোপ এবং ধর্ম যেটাকে দেয় সেটা রাজা নিয়মনীতিকে দিয়ে আমাদেরকে দেয় না, এটা আমাদের গ্রহণ করা যাবে না। ব্যবসায়ীরা বলে যে এটা আমরা গ্রহণ করতে পারবো না, এটা আমাদের জন্য কর দেওয়া বা ট্যাক্স দেওয়া, নতুন নতুন নিয়ম, এটা আমাদের জন্য খুব ক্ষতিপূরণ হয়। এজন্য আমরা যেহেতু জনগণের মাধ্যমে নতুন নতুন দিক আসে, নতুন নতুন জিনিস তৈরি হয়, এজন্য জনগণ যেটা বলবে সেটাকেই রাজা মানতে হবে। এই জন্য তখন ব্যবসায়ীরা কী করলো, তাদের যে একটা নিয়মনীতি ছিল, পোপ এবং ধর্ম যেটা বলতো সেটা রাজা গ্রহণ করে, নতুন নতুন নিয়মকানুন দিত, তখন এটাকে বাদ দিয়ে তারা এটাকে মাইনাস করে তারা নিজের নিয়মনীতিকে রাজার উপর চাপিয়ে দিল, যে এই নিয়মনীতিগুলো আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা আপনাদের আওতায় থাকবো। ঠিক তেমনই তখনই যখন গণতন্ত্র, জনগণের জিনিসগুলো যখন রাজা গ্রহণ করতে শুরু করলো, তখন আধুনিক যুগে নতুন গণতন্ত্র চলে আসলো। যদি এই নতুন গণতন্ত্র আমাদের মাঝে থাকে, তাহলে আমরা চারটে জিনিস থেকে চলে আসব। অর্থাৎ যে জিনিসটা গণতন্ত্রের মাধ্যমে আসা সম্ভব না, সেটা হচ্ছে যে আমাদের যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব কিন্তু কোনো গণতন্ত্রের মাধ্যমে হয়নি। এটা শুধু আমরা বিপ্লবই বলতে পারবো। যদি এখানে গণতন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে আমরা বর্তমান যে ডক্টর ইউনূস সরকার, ইনি একজন জ্ঞানী মানুষ, আমরা এটা উদাহরণ দিতে পারি যে এই ডক্টর ইউনূস সরকারকে কিন্তু গণতন্ত্রের মাধ্যমে কোশ্চিনকালও বাংলাদেশ সরকার হতে পারতো না। কারণ গণতান্ত্রিক এমন একটা সিস্টেম, সেখানে কোনো জ্ঞানী মানুষ আসে না। সেখানে আসে যারা জ্ঞানী মানুষ, যদিও আসে তারা হচ্ছে যে চোর, বাটপার, লুচ্ছা, এরকম অনেক ধরনের। কিন্তু সঠিক একজন জ্ঞানী মানুষ সেখানে আসতে পারে না। যেমন ডক্টর ইউনূসকে গণতন্ত্রের মাধ্যমে বাদ দিয়ে গণবিপ্লবের মধ্যে আসছে। আমরা এখানে যদি বিশ্লেষণ করতে চাই যে গণতন্ত্রের মাধ্যমে কখনো রাষ্ট্রের নতুনভাবে সংস্কার করা যায় না। কিভাবে? যদি গণতন্ত্র হয়, তাহলে মনে করেন গণতন্ত্রের মাধ্যমে নতুন কোনো সরকার আসছে, এই সরকার এসে তাদের যে পলিটিক্স, তাদের যে নিয়মনীতি, সেটা তারা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করবে, কিন্তু নতুন একটা সংস্কার তারা করবে না। অথবা এরকম হতে পারে, একটা আইডিয়ালজিক্যাল রিজিম থেকে অন্য একটা আইডিয়ালজিক্যাল রিজিমে আসতে পারবে না। কীরকম? সেটা যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তারা শুধু ৭১, তাদের শেখ মুজিব, ৫২, শুধু এই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসার চেষ্টা করতো, কিন্তু ৪৭ এর আগের বিষয়গুলো তারা নিয়ে আসার চেষ্টা করেনি। বা এগুলো বলারও কোনো ইতিহাসও, বর্তমান আমাদের যে ইতিহাস রয়েছে, ইতিহাসের মধ্যে তারা রাখেনি। এরকম যে গণতন্ত্রের মাধ্যমে এই জিনিসগুলো সামনে আসা খুবই অসম্ভব। কিন্তু গণতন্ত্র ছাড়া যদি গণবিপ্লব বা অন্য কোনো নিয়মভাবে আমরা যদি শাসন ব্যবস্থা পরিচালনা করি, তাহলে এগুলো নিয়ে আসা সম্ভব। অপরদিকে গণতন্ত্রের মাধ্যমে শুধু অপরাধী মানুষই আসতে পারে, যে একজন গেছে, আরেকজন যে আসবে সে শুধু তার অপরাধগুলো ঢেকে তার নতুন নতুন যে বিষয়গুলো সে সামনে নিয়ে আসবে, সেটা হচ্ছে অপরাধগুলো সে করবে। এখন মুসলিমদের মধ্যে কেউ আছে, কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে, কেউ গণতন্ত্রকে বিশ্বাস করে না। সেটা হচ্ছে যে অনেকে বলে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে নিয়ে আসা সম্ভব, আবার অনেকে বলতেছে যে না, গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে নিয়ে আসা সম্ভব নয়। কারণ অনেকে বলতেছে, যারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে নিয়ে আসা সম্ভব, তারা বলে যে গণতন্ত্র শুধু একটা ইলেকট্রিক্যাল সিস্টেম, মানে নির্বাচন যেভাবে হয় সেভাবে গণতন্ত্র। মূলত গণতন্ত্র এমনটা নয়। গণতন্ত্র হচ্ছে যে এরকম, আপনি গণতন্ত্রের মাধ্যমে যে সরকার ব্যবস্থায় আসবে, সে
ইসলাম সে তার নিয়ম নীতিকে নির্ধারণ করুক বা না করুক, গণতন্ত্রের যে নিয়ম নীতি সেটাকে সে বাস্তবায়ন করতে হবে। যেমন আমরা দেখেছি যে মুরসি রাহিমাহুল্লাহ তিনি গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রে এসেছেন। সরকার ব্যবস্থায় আসার পর মুরসি রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বেশি দিন রাষ্ট্রে সরকার থাকতে পারেননি। কারণ কি, গণতন্ত্রের মাধ্যমে তিনি আসার পর কিছুদিনের মধ্যে তার গণতন্ত্রের সিস্টেম যেটা ছিল সেটাকে তাকে গ্রহণ করতে হয়েছে, এবং অল্প কিছুদিনের মধ্যেই তারা গণতন্ত্র যারা পরিচালনা করে তারা একনায়ন্তর যেটা আছে সেটাকে তারা দিয়ে নতুন করে তাদেরকে মুরসি রাহিমাহুল্লাহকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বহিষ্কার করে। এর কারণ হচ্ছে যে গণতন্ত্রে যেই যাক না কেন, যেভাবেই যাক না কেন, তাদের নিয়ম নীতিকে ফলো করতে হবে। এখন এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, যে উদাহরণটা এরকম যে আমরা ফুটবল খেলতেছি, ফুটবলের যে গোলবার, যখন আমি গোল দিলাম তখন আমি বলবো যে এটা আমি গোল দিয়েছি, বা যখন গণতন্ত্রে নিয়ে আসবে বা অন্য কেউ আসবে তখন বলবে যে না, গোলবারটা এখানে ছিল না, এখানে ছিল। এই যে একটা পরিবর্তনের সিস্টেম দেখা যায় গণতন্ত্রের মধ্যে, এই পরিবর্তনের সিস্টেমটা ওরা এখানে রাখছে। আপনি যেভাবে আসুন না কেন, গণতন্ত্রের সেই সিস্টেমটাই তারা সেখানে চালু করবে। এখন যদি আমরা নির্বাচনকে ইসলামের মাধ্যমে যদি আমরা নির্বাচনকে নিয়ে আসতে চাই, তাহলে মূল থিম যেটা থাকবে সেটা হচ্ছে যে ইসলামী শরীয়ত ব্যবস্থা বা ইসলামী শরিয়ার যে শুরা ব্যবস্থা সেটাকে আমরা ঠিক নতুন গঠনতন্ত্র এবং নতুন গণতন্ত্র সিস্টেমে আমরা ইসলামকে নিয়ে আসতে পারবো।